বাংলাদেশের ব্যাংকিং জগতে একটা বিশাল তোলপাড় হয়ে গেল। একেবারে বলতে পারেন গোটা সিস্টেমটাই কেঁপে উঠেছে। রাতারাতি জন্ম নিয়েছে এক নতুন ব্যাংকিং জায়ান্ট। কিন্তু হঠাৎ করে কেন এমন হলো, কিভাবে হলো, চলুন এই বিশাল মার্জারের পেছনের আসল গল্পটা একটু জেনে আসা যাক। বাংলাদেশে ঘটল এমন এক ঘটনা যা এর আগে কখনো হয়নি। পাঁচটা আলাদা ব্যাংক মিলেমিশে এখন একটাই ব্যাংক হয়ে গেছে। তো এই যে বিশাল একটা মার্জার হলো, এর ফলে যে নতুন ব্যাংকটা জন্ম নিল তার নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। চলুন একটু চিনে নেওয়া যাক এই নতুন জায়ান্টকে। কোন 5টা ব্যাংক মিলে এই এক হলো? আচ্ছা, নামগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক। তাহলে সহজ কথায় এই সম্মিলিত ইসলামী ব্যাংক জিনিসটা আসলে কি? এটা হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। আর এর মূল উদ্দেশ্যটাই হলো ওই যে 5টা বেসরকারি ব্যাংক যারা বেশ সংকটে ভুগছিল তাদেরকে এক করে পুরো সিস্টেমে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কিন্তু প্রশ্নটা হলো, হুট করে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার দরকারটা পড়ল কেন? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে খেলাপি ঋণের এক বিশাল পাহাড়ের নিচে। আর সেই উত্তরের শুরুটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে। হ্যাঁ, সব সমস্যার মূলে রয়েছে এই একটাই সংখ্যা, ৭৭%। 77%। একবার ভাবুন তো, এই 5টা ব্যাংক মিলে বাজারে যত টাকা লোন দিয়েছিল তার ৭৭%ই খেলাপি, মানে নন পারফর্মিং লোন। সহজ করে বললে, ব্যাংকগুলো যদি ১০০ টাকা ধার দিত তার মধ্যে ৭৭ টাকাই ফেরত আসার কোনো গ্যারেন্টিই ছিল না। কি সাংঘাতিক অবস্থা! আর যখন আমরা টাকার অঙ্কে হিসাবটা দেখব তখন সংকটটা আরও ভয়াবহ মনে হবে। খেলাপি ঋণের মোট পরিমাণ ছিল প্রায় ১,৪৭,০০০ কোটি টাকা। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই অঙ্কটা ওই ব্যাংকগুলোতে মানুষের জমানো মোট টাকার থেকেও বেশি। মানে গ্রাহকদের জমানো সব টাকা একসাথে করলেও এই খেলাপি ঋণ শোধ করা সম্ভব ছিল না। তো এরকম একটা ভয়াবহ সংকট থেকে বের হয়ে আসতে তো একটা বিশাল উদ্ধার পরিকল্পনা দরকার, তাই না? আর ঠিক সেটাই করা হয়েছে। ৩৫,০০০ কোটি টাকার একটা বিশাল রেস্কিউ প্ল্যান। চলুন দেখি কিভাবে এই নতুন ব্যাংকটাকে গড়ে তোলা হচ্ছে। এই নতুন ব্যাংকটার ভিত্তি যাতে একেবারে পাথরের মতো শক্ত হয়, সেজন্য শুরুতেই যোগান দেওয়া হচ্ছে ৩৫,০০০ কোটি টাকার বিশাল অঙ্কের পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল। মানে প্রথম দিন থেকেই যেন ব্যাংকটা আর্থিকভাবে শক্তিশালী থাকে। এখন প্রশ্ন হলো, এই বিপুল টাকাটা আসছে কোত্থেকে? আচ্ছা, এর মূলত দুটো সোর্স। সরকার সরাসরি দিচ্ছে ২০,০০০ কোটি টাকা, আর বাকি ১৫,০০০ কোটি টাকা আসছে অন্যান্য কিছু উৎস থেকে। তো সরকারের ২০,০০০ কোটি বাদ দিলে যে বাকি ১৫,০০০ কোটি টাকা থাকল, সেটা আসবে কোথা থেকে? এর জন্য মূলত ৩টা রাস্তার কথা ভাবা হয়েছে। ১. বাংলাদেশ ব্যাংকের যে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড আছে সেখান থেকে টাকা নেওয়া হবে। ২. বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডিপোজিটগুলো আছে সেগুলোকে শেয়ারে কনভার্ট করা হবে। আর ৩. বড় বড় ব্যক্তিগত আমানতকারীদের জমানো টাকারও একটা অংশ শেয়ারে বদলে দেওয়া হবে। তবে এইসব কিছুর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু একটাই, সাধারণ মানুষ যারা টাকা জমিয়েছিল তাদের কি হবে? তাদের টাকার কি হবে? চলুন আমানতকারীদের জন্য ঠিক কি প্ল্যান করা হয়েছে সেটা এবার একটু দেখে নেওয়া যাক। আর এই চিন্তাটাই তো স্বাভাবিক, তাই না? এটাই সবার আগে মাথায় আসে। এই সমস্যার সমাধানে সরকার আমানতকারীদের জন্য ২ ধাপে একটা পরিকল্পনা করেছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে ছোট আমানতকারীদের, মানে যাদের ২ লাখ টাকা পর্যন্ত জমানো আছে তাদের টাকাটা সবার আগে এবং পুরোটা ফেরত দেয়া হবে। আর যাদের আমানত ২ লাখ টাকার বেশি তাদের জন্য ধাপে ধাপে টাকা ফেরতের একটা প্ল্যান করা হয়েছে, যেখানে আমানতের একটা অংশ শেয়ারে কনভার্ট করার অপশনও থাকছে। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে বলি, যাদের আমানত ২ লাখ টাকার কম তারা সবার আগে একবারে পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন, আর প্রশাসক নিয়োগ হওয়ার সাথে সাথে এই কাজটা শুরু হবে। অন্যদিকে যাদের ২ লাখের বেশি টাকা জমা আছে তাদের টাকাটা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। আর এমনও হতে পারে যে তাদের আমানতের প্রায় ২০% মতো নতুন ব্যাংকের শেয়ারে বদলে দেওয়া হলো। তো এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, এর আসল উদ্দেশ্যটা কি? শুধু কি কয়েকটা ব্যাংককে বাঁচানো? না, লক্ষ্যটা তার চেয়েও অনেক বড়। আসল লক্ষ্যটা হল মানুষের আস্থা ফিরিয়ে আনা।
এই মর্জারের মূল উদ্দেশ্যই হল দুটো। এক, ইসলামী ব্যাংকিং সেক্টরে আবার স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আর দুই, গ্রাহকদের মনে যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেটা দূর করা। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরির একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, সবার আগে ছোট আমানতকারীদের দিকে নজর দিতে হবে। তাদের আতঙ্ক যদি না কমে, তাহলে নতুন ব্যাংকে সফল করা খুব কঠিন হয়ে যাবে। আর তার এই কথাটাকেই কিন্তু পুরো রেস্কিউ অপারেশনের মূল মন্ত্র হিসেবে দেখা হচ্ছে। এই উদ্ধার অভিযানটা যে ঐতিহাসিক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এত বড় একটা জায়ান্ট ব্যাংক তৈরি করলেই কি ব্যাংকিং খাতের স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে? এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে।